আসসালামু আলাইকুম। আমি আজকে আদর্শ ফুলের চিহ্নিত চিত্র বর্ণনা করব এবং চিহ্নিত চিত্রটি এঁকে দেখাবো। প্রথমে আমি আদর্শ ফুলের গর্ভমুণ্ড থেকে আঁকা শুরু করেছি। গর্ভমুণ্ডের পরে যে লম্বা অংশটি আঁকতেছি সেটি হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ডের পরে যে স্ফীত অংশটি আঁকতেছি সেটি হচ্ছে গর্ভাশয়। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় এই তিনটি হচ্ছে স্ত্রীস্তবকের অংশ। একটি আদর্শ ফুলের 5টি অংশ: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আমি এখন গর্ভাশয়টি আঁকতেছি। এখন আমি সম্পূর্ণ স্ত্রীস্তবকটি এঁকে ফেলেছি। এবারে আমি যে অংশটি আঁকতেছি সেটি হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষর নিচের লম্বা অংশটি হচ্ছে বৃন্ত। আর এটি হচ্ছে বৃত্তাংশ। বৃতির অংশ হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ আমি ফুলের দুই পাশে এঁকে নেব। এবার আমি ফুলের পাপড়ি আঁকব। ফুলের পাপড়িগুলোকে একসাথে বলা হয় দলমণ্ডল, আর আলাদা আলাদা বলা হয় দল। এই পাশেও আমি আরেকটি পাপড়ি এঁকে নেব। ফুলের পাপড়ি আঁকা প্রায় শেষ। এখন আমি পুংস্তবকের অংশগুলো আঁকবো। যে লম্বা অংশটি আঁকতেছি সেটি হচ্ছে পরাগদণ্ড। পরাগদণ্ডের উপরে থাকবে পরাগধানী। এগুলো হচ্ছে পরাগধানী। একটি আদর্শ ফুলের 5টি যে অংশ থাকে সেই 5টি অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখন আমি যেগুলো আঁকতেছি সেগুলো হচ্ছে পুংস্তবকের অংশ। আমার আদর্শ ফুলের চিত্র আঁকা হয়ে গেছে। এখন আমি চিহ্নিত করব নামগুলো। এই অংশটি হচ্ছে পাপড়ি। পাপড়ির আরেক নাম হচ্ছে দল এবং একসাথে বলা হয় দলমণ্ডল। এটা হচ্ছে পরাগধানী।
পুংস্তবকের অংশ। পরাগধানীতেই কিন্তু পরাগরেণু থাকে। পরাগায়নের সময় সেই পরাগরেণু গর্ভাশয়ের গর্ভমুণ্ডে পতিত হয় এবং গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ে আসে, তারপরে নিষেক ঘটে। এই লম্বা অংশটা হচ্ছে পরাগধানী, পরাগদণ্ড। এটা হচ্ছে গর্ভমুণ্ড। এটা হচ্ছে গর্ভদণ্ড। আর এটা হচ্ছে গর্ভাশয়। আর এটা হচ্ছে বৃত্তাংশ। এটা হচ্ছে পুষ্পাক্ষ। আর আমরা যেটাকে ফুলের বোটা বলি তার নাম হচ্ছে বৃন্ত। এখন আমি চিত্রের নামটি লিখে নেব। আদর্শ ফুল। ধন্যবাদ সবাইকে।